আসি চেঞ্জেস টু নন ক্যাশ কারেন্ট লায়াবিলিটি অ্যাকাউন্ট। আমাদের নামে দুটা নন ক্যাশ কারেন্ট লায়াবিলিটি অ্যাকাউন্ট আছে। একটা হচ্ছে অ্যাকাউন্টস পেয়েবল, ঠিক আছে, যেটাকে আমরা বলি মানে যেটাকে আমরা ট্রেড পেয়েবলও বলে থাকি। আজকে যদি আপনার 100 টাকা থাকে ট্রেড পেয়েবল আজকে, পরে গিয়ে যদি সেটা দাঁড়ায় যে আপনার 150 হয়ে যায় ট্রেড পেয়েবল। ট্রেড পেয়েবল বেড়ে যাওয়া মানে কি? আপনি সাপ্লায়ারদেরকে দেরি করে ক্যাশ দিচ্ছেন, ঠিক আছে। আপনার সাপ্লায়ারদেরকে আপনি ডিলে করা মানে কি হচ্ছে? আপনার ক্যাশ পজিশন ইনট্যাক্ট আছে, বেটার পজিশনে আছে। সো যখন আমার অ্যাকাউন্টস পেয়েবল বেড়ে যায়, ঠিক আছে, আমার কারেন্ট লায়াবিলিটি যখন বেড়ে যাবে, সেটাকে আমরা কি করব? অ্যাড করে দিব টু মাই নেট ইনকাম। সো অ্যাকাউন্টস পেয়েবল যদি বাড়ে, ঠিক আছে, আমরা তাকে নেট ইনকামের সাথে অ্যাড করব। এইবার যদি বলি, যেমন আমার এই এক্সাম্পলে আছে 8,000 থেকে 6,000 টাকা হয়ে গেল আমার ইনকাম ট্যাক্স পেয়েবল, এটাও তো আমার কারেন্ট লায়াবিলিটি, রাইট? সো কারেন্ট লায়াবিলিটি কমে যাওয়া মানে কি? আমি টাকা দিয়ে আমার লায়াবিলিটি শোধ করে দিয়েছি, বেশি করে শোধ করেছি আগের বারের থেকে, হুইচ মিনস আমার লিকুইডিটি কমে গেছে। লিকুইডিটি কমে যাওয়া মানে এটা আমার আউটফ্লো হিসাবে গণ্য করা হবে। তাহলে আমি যদি আপনাদেরকে সামারাইজ করি এক বাক্যে জিনিসটা, যে আমার লায়াবিলিটি, কারেন্ট লায়াবিলিটি যদি বেড়ে যায়, তাইলে আমার কি হবে? ক্যাশ ক্যাশ ইনফ্লো হবে। ক্যাশ ইনফ্লো হবে, ভেরি গুড। আর যদি আমার লায়াবিলিটি কমে যায়, ক্যাশ আউটফ্লো হবে। আর যদি আমার কারেন্ট অ্যাসেটের জন্য নন ক্যাশ কারেন্ট অ্যাসেট যদি আমার বেড়ে যায়, তাহলে কি হবে? আউটফ্লো হবে। আউটফ্লো। ভেরি গুড, ভেরি গুড, ঠিক আছে। আর যদি আমার কমে যায় কারেন্ট অ্যাসেট বা ব্যালেন্স, যদি আমার নন ক্যাশ কারেন্ট অ্যাসেট যদি কমে যায়, তাহলে কি হবে? ইনফ্লো হবে স্যার। ভেরি গুড, দিস ইজ ইম্পর্টেন্ট। এই জিনিসটা আপনাদেরকে যদি ধরতে পারেন, আমি আপনাদেরকে এই জিনিসটা কষ্ট করে নিয়ে আসলাম যাতে করে আপনারা চিন্তা করেন, বাট দিস ইজ মাই সামারি। এর বাইরে আর কিচ্ছু লাগবে না। আপনি যখন ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস করবেন, প্রথমত আপনি নেট প্রফিটটা নিয়ে আপনি ধরবেন। আমি এই এক্সাম্পলে আপনাদেরকে নেট প্রফিট আফটার ট্যাক্স নিয়ে আমি কাজ করছি, ঠিক আছে। তার সাথে ডেপ্রিসিয়েশন এক্সপেন্সকে আমি অ্যাড করছি, ঠিক আছে। আমার যদি অ্যামোর্টাইজেশন এক্সপেন্সও থাকতো, সেটাকেও আমি অ্যাড করতাম। এটা এক্সামে পেতে পারেন অ্যামোর্টাইজেশন, ওকে। তারপর যদি আমি গেইন করতাম, তাহলে তাকে ডিডাক্ট করতাম। যেহেতু লস করেছি সামে, তাকে আমি অ্যাড ব্যাক করেছি, ওকে। আমার কারেন্ট অ্যাসেট আর কারেন্ট লায়াবিলিটির ব্যালেন্সে মুভমেন্ট হয়েছে। কারেন্ট অ্যাসেট যদি আমার বেড়ে যায়, যেটা আপনারা অলরেডি বলেছেন, ঠিক আছে। সো কারেন্ট অ্যাসেট এন্ড কারেন্ট লায়াবিলিটির রিলেশনশিপটা হচ্ছে ইনভার্সলি প্রপোর্শনাল। সো কারেন্ট অ্যাসেট যেখানে বাড়লে আমার ক্যাশ আউটফ্লো হয়, কারেন্ট লায়াবিলিটি বাড়লে হচ্ছে আমার ক্যাশ ইনফ্লো হয়, এন্ড ভাইস ভার্সা, ওকে। সো দিস ইজ মাই পিকচার অফ ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস। আচ্ছা, এইবার আমরা ইনভেস্টিং এন্ড ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিসে আসবো। আমি আপনাদেরকে একটা এক্সাম্পলে দেখিয়েছিলাম যে আমরা ল্যান্ড পারচেস করেছিলাম 1,10,000 দিয়ে, বাই ইস্যুইং লং টার্ম বন্ডস। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। আজকে যদি আমি ল্যান্ড পারচেস করতাম 1,10,000, ঠিক আছে, আর এই 1,10,000 দিয়ে যে আমি ল্যান্ড পারচেস করেছি, সেটা যদি ক্যাশ দিয়ে যদি আমি করতাম, তাহলে সেটা কোথায় আসতো? আমার ক্যাশ ফ্লো ফ্রম ইনভেস্টিং, অপারেটিং অর ফাইন্যান্সিং? টেল মি। ক্যাশ ইনভেস্টিং। দিয়ে ইনভেস্টিং এ আসতো আমার, ঠিক আছে। বাট আমি যখন আজকে তাকে ল্যান্ড পারচেস করেছি, বাট আমি ক্যাশ পেমেন্ট করিনি, উল্টা আমি কিছু লং টার্ম বন্ড ইস্যু করে দিয়েছি। আচ্ছা, আমাকে এভাবে আসেন, লং টার্ম বন্ড যদি আমি ইস্যু করতাম আপনাদেরকে ফর ক্যাশ, তাহলে কি হতো এটা আমার? ফাইন্যান্সিং। ভেরি গুড, ঠিক আছে। সো খেয়াল করে দেখেন, ইয়েস টেল মি। আচ্ছা, সো যেটা বলছি যে এখানে ট্রানজেকশন হয়েছে ঠিকই, কিন্তু কোনো ক্যাশ আদল বদল হয়নি। তাকে আমরা কি হিসাবে কনসিডার করব? নন ক্যাশ ট্রানজেকশন হিসাবে কনসিডার করবো। নন ক্যাশ ট্রানজেকশনকে আমার কি করতে হবে? আমরা কিন্তু তার ক্যাশ ফ্লো স্টেটমেন্ট যখন প্রিপেয়ার করি, কোথাও ট্রিটমেন্ট দিব না। অনলি থিং উই মাস্ট ডু, সেটা কি থাকবে? সেটা একটা নোটস আকারে আসবে, আপনার ক্যাশ ফ্লো স্টেটমেন্টে ডিসক্লোজার আকারে আসবে। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে। এই তো গেল ইয়ে। সো আমি যদি এটাকে ক্যাশ ফ্লো স্টেটমেন্ট হতো আমার, আমার ক্যাশ ফ্লো স্টেটমেন্টে সে কোনো ট্রিটমেন্টে আসতো না, নাইদার ইন অপারেটিং, ফাইন্যান্সিং অর ইনভেস্টিং। সে আসতো ইন দ্য ফর্ম অফ ডিসক্লোজার। ইজ দিস ক্লিয়ার? কারো কোনো কনফিউশন? চ্যালেঞ্জিং এরিয়া, অনেকগুলো জিনিস আপনাদেরকে আস্তে আস্তে আমি বোঝানোর চেষ্টা করছি। এনি কোশ্চেন? স্যার ইন দিস কেস আমরা শর্টে বলতে পারি নন ক্যাশ এক্সপেন্স যেটা ডেপ্রিসিয়েশন শুধু ওটা আসছে, আর নন ক্যাশ কারেন্ট অ্যাসেটের গুলো শুধু আসছে, যেগুলো আমরা ক্যাশে করিনি। এছাড়া লং টার্ম যেগুলো আছে ওগুলোকে আমরা বাদ দিচ্ছি। হ্যাঁ, অপারেটিং অ্যাক্টিভিটিস নিয়ে যখন আমরা কাজ করি, ঠিক আছে। আচ্ছা, যেটা আমি বলছি আরো সামারি যদি করি, আপনি যখন ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটি নিয়ে কাজ করবেন,
আপনাকে আপনার এরিয়া ফোকাস কোনটা? ইনকাম স্টেটমেন্ট। ইনকাম Yes, sir. স্টেটমেন্ট থেকে আপনি কি পিক করেন? নেট প্রফিটটা নেন। ইট ক্যান বি আইদার নেট প্রফিট বিফোর ট্যাক্স অর ইট ক্যান বি নেট প্রফিট আফটার ট্যাক্স। ঠিক আছে, নাম্বার ওয়ান। তারপর আপনার কাজ কি হবে? যেটা নন ক্যাশ এক্সপেন্স আছে তাকে এখানে অ্যাড ব্যাক করবেন। যেমন আমার অ্যামোর্টাইজেশন থাকতে পারে, ডেপ্রিসিয়েশন থাকতে পারে। তারপর আপনার কাজ কি? তারপর আপনি দেখবেন যে আমার কোনো গেইন বা লস হয়েছে কিনা, যেটা কিনা আসলে আমার ইনভেস্টিং অ্যাক্টিভিটি অর ফাইন্যান্সিং অ্যাক্টিভিটির কোনো এলিমেন্ট হতে পারে, যেটা আমার নেট প্রফিটে চলে আসছে, অলরেডি চার্জ হয়ে আসছে। তখন যদি গেইন হয়ে থাকে, গেইন হলে তাকে ডিডাক্ট করবেন। আর যদি লস হয়ে থাকে, কারণ লসে তো আগেই সে ডিডাক্ট হয়ে আসে, তাকে এখন আপনি অ্যাড ব্যাক করে নিয়ে আসবেন। ঠিক আছে, তারপর আপনার কাজ হবে ব্যালেন্স শিট থেকে কারেন্ট অ্যাসেট এন্ড কারেন্ট লায়াবিলিটির মধ্যে যে নন ক্যাশ সেগমেন্ট এটা আছে সেটার মুভমেন্ট গুলা খেয়াল করবেন, এন্ড সেই মুভমেন্ট অনুযায়ী আপনি রেকর্ড কিপ করে নিয়ে আসবেন, মানে মুভমেন্টের ট্রিটমেন্ট গুলা নিয়ে আসবেন। দ্যাট ইজ ইট। ওকে, আচ্ছা। আর ক্যাশ ফ্লো ফ্রম ইনভেস্টিং অ্যাক্টিভিটিস যেটা আমরা বলছি, সেটা আমরা আসবো থেকে? আমরা ব্যালেন্স শিট থেকে আসি। ঠিক আছে, এই ব্যালেন্স শিটে এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি যে প্রথমে আপনার, মানে এখানে আপনাদেরকে বোঝাতে যেটা চেয়েছিলাম যে বন্ড ইস্যু করেছি ল্যান্ড পারচেজ করে। এখন ল্যান্ড পারচেজ দেখলে আপনারা কি করেন? অটোমেটিক আপনাদের মনে করেন যেটা একটা ইনভেস্টিং অ্যাক্টিভিটি পার্ট, বাট আপনাকে খেয়াল করতে আউটফ্লো, হবে। আউটফ্লো মনে করবো এটা ইউজুয়ালি। অ্যাবসলিউটলি, আপনাকে দেখতে হবে যে ক্যাশ আউটফ্লো হয়েছে কিনা। ইফ দের ইজ নো ক্যাশ আউটফ্লো, তাইলে সেটা আমার নন ক্যাশ ট্রানজাকশন হিসাবে কোথায় আসবে? অ্যাজ ডিসক্লোজার। ঠিক আছে, আউটসাইড অফ দ্য জি ক্যাশ স্যার। ফ্লো স্টেটমেন্ট। আচ্ছা, এবার আমি ভেতরের গুলা আসি। ইনভেস্টিং অ্যাক্টিভিটিজে আমরা আমাদেরকে স্পষ্ট বলে দিয়েছে যে অফিস বিল্ডিং 1,20,000 টাকা পারচেজ করেছে। ঠিক আছে, আমার ইকুইপমেন্ট পারচেজ করেছে 25,000 টাকা, স্পষ্ট বলে দিয়েছে। তো যখন আমি জানি যে আমার পারচেজ অফ বিল্ডিং, সেটা কি হবে? ক্যাশ ফ্লো ফ্রম ইনভেস্টিং অ্যাক্টিভিটিজ, এটা ক্যাশ আউটফ্লো হিসাবে হবে। এই জন্য পারচেজ অফ বিল্ডিং এ ক্যাশ আউটফ্লো ইজ নেগেটিভ। পারচেজ অফ ইকুইপমেন্ট, ঠিক আছে, পারচেজ অফ ইকুইপমেন্ট কি? পারচেজ অফ ইকুইপমেন্টও কিন্তু আমার ক্যাশ আউটফ্লো। ইয়েস এই স্যার। জন্য সে আমার এখানে নেগেটিভ হিসাবে আসছে। অ্যান্ড অন দি আদার হ্যান্ড, একটা জিনিস আমরা খেয়াল করেছি, আমার একটা ইকুইপমেন্ট ছিল যার নেট বুক ভ্যালু ছিল 7,000 টাকা, সেল করেছি আমি তাকে 4,000 টাকায়, তাহলে সেটা কি হয়েছিল? আমার স্যার 3,000 ইনফ্লো। টাকায় sell করেছি, আমার লস হয়েছিল, রাইট? আচ্ছা, জি স্যার। এবার আপনাদেরকে আমি যেটা ফোকাস করতে বলি, দেখেন ক্যাশ ফ্লো ফ্রম ইনভেস্টিং অ্যাক্টিভিটিজে কিন্তু আমরা অনলি ইনফ্লো এন্ড আউটফ্লো নিয়ে ফোকাস করি। সো আপনি যখন পারচেজ করেন, তখন আপনার যে আউটফ্লো হয়েছে অনলি সেটা আসবে। আমরা পারচেজ করেছি ইকুইপমেন্ট এন্ড বিল্ডিং, সো সেই জিনিসটা আসছে। আর আমরা যখন ইকুইপমেন্ট যখন সেল করেছি, তখন আমি যে টাকাটা অ্যাকচুয়ালি সেলস প্রসিস পেয়েছি, সেইটা আমার ক্যাশ ইনফ্লো হিসেবে গণ্য করা হবে। সো এই জন্য 4,000 ইজ অ্যাডেড। এখানে আমার স্টুডেন্ট অনেকে করে, অনেকে এখানে 7,000 টাকা দিয়ে রাখে। লজিকটা ওনারা যেটা ফিল করে যে আমি তো আসলে যেই অ্যাসেটের আমার নেট বুক ভ্যালু সেটাই আমি রেকগনাইজ করবো। অনেকে আছে আবার আরো 1 ডিগ্রি বেশি হয়ে কস্ট রেকগনাইজ করে, 8,000 টাকা রেকগনাইজ করে, ডেপ্রিসিয়েশন ছিল আমার 1,000 টাকা। কোনোটাই করবেন না, যেটা সেল প্রসিড পেয়েছেন অনলি সেটাকে আপনি ক্যাশ ফ্লো ফ্রম ইনভেস্টিং অ্যাক্টিভিটিজ এর আন্ডারে আপনি ইনফ্লো হিসাবে রেকগনাইজ করবেন। এম আই ক্লিয়ার? যদি ফিক্সড অ্যাসেট ইয়েস স্যার। সেল করে কোনো টাকা পান, সেই টাকাটাকে আপনি রেকগনাইজ করবেন, যেটা আপনি ক্যাশ প্রসিডস হয়েছে সেটা, নাথিং মোর নাথিং লেস, দ্যাটস ইট অনলি। সো এটা দিয়ে আমি যেটা পাচ্ছি, নেট ক্যাশ ইউজড বাই ইনভেস্টিং অ্যাক্টিভিটিস। দেখেন কতগুলা ট্রিক এরিয়া আছে এখানে, একটা নন ক্যাশ ট্রানজেকশন আছে, ঠিক আছে, যেটা যদি ভুল করে দিতেন আপনার এখানে চলে আসতো। ল্যান্ডেডটা, আপনার বিল্ডিং এর ট্রিটমেন্ট আপনি কস্টে রেকগনাইজ করেছেন, ইকুইপমেন্ট কস্টে রেকগনাইজ করেছেন, সেল অফ ইকুইপমেন্ট করেছেন, ভুল করে যদি কস্ট ঢুকাই দিতেন, ভুল করে যদি নেট বুক ভ্যালু ঢুকাই দিতেন, তাহলে কিন্তু হতো না। ঠিক আছে, অনলি যে টাকাটা আপনি ক্যাশ ইনফ্লো হয়েছে সেটাকে আপনি রেকগনাইজ করবেন। সো দ্যাট ইজ ইট ফর মাই নেট ক্যাশ ইউজ বাই ইনভেস্টিং অ্যাক্টিভিটিস। দেখেন কনসেপ্ট জানলে হাউ ইজি দিস ইজ, আর কনসেপ্ট না জানলে হাউ, মানে হাউ মাচ ইউ ক্যান স্ট্রাগল। ঠিক আছে, লাস্টের পার্টটা হচ্ছে ক্যাশ ফ্লো ফ্রম ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস। এখানে আমরা কি করি? আমরা কমন স্টক ইস্যু করি, রাইট? আচ্ছা, আমরা এই পার্টে চলে আসি। আমাদের এখানে বলা আছে যে আমাদের ওপেনিং ব্যালেন্স ছিল 50,000 আর আমার ক্লোজিং ব্যালেন্স হচ্ছে গিয়ে 70,000। আমাকে নোটসে কিন্তু স্পষ্টভাবে বলে দিয়েছে যে এই যে শেয়ারের ইনক্রিজ হয়েছে, দিস ইজ থ্রু ক্যাশ। আমার শেয়ার ইস্যু হয়েছে থ্রু ক্যাশ। আমরা জানি শেয়ার ইস্যু দুভাবে হয়, একটা ক্যাশে হয় আর আরেকটা হয় আপনার বোনাস ইস্যু হয়। সো যদি বোনাস আমার, ইস্যু। হ্যাঁ, যদি বোনাস ইস্যু হতো, would that have been part of my cash flow statement? No, sir. হতো না, না। ঠিক আছে। নো স্যার। হ্যাঁ, এই যে এই লজিকটা আপনাদেরকে মাথায় রাখতে হবে, যে দেখবেন যে ক্যাশ মুভমেন্ট হচ্ছে কিনা, তাহলে সেটা কি হতো? ডিসক্লোজারে চলে যাবে। তখন আপনাকে এই 2,000 টাকার যে ইনক্রিজ,
যে ক্যাশ ফ্লো ফ্রম ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিতে আপনি ইস্যুয়েন্স অফ কমন স্টক যে 2000 আপনি দেখাচ্ছেন ইনফ্লো, সেটা আপনি তখন দেখাতে পারতেন না, উল্টা চলে যেত সেটা ডিসক্লোজারে যদি বোনাস ইস্যু হতো। ঠিক আছে। আচ্ছা, ডিভিডেন্ড একটা খুব দারুণ কথা বলছে এখানে যে আপনার ডিক্লেয়ার্ড অ্যান্ড পেইড ক্যাশ ডিভিডেন্ডস 29,000। আচ্ছা, অনেক সময় দেখবেন আমি আমাদের বইয়ের যে কিছু এক্সাম্পল আছে আমি যদি আপনাকে দেখাই, সেখানে আপনাকে যেটা আছে যে ডিক্লেয়ার করেছি এক অ্যামাউন্ট আর পে করেছি এক অ্যামাউন্ট, তাইলে আপনি যখন ক্যাশ ফ্লো স্টেটমেন্ট করবেন আপনি কোন অ্যামাউন্টটাকে কনসিডার করবেন? যেটা ডিক্লেয়ার করেছি, পে হয়েছে। না স্যার, ক্যাশ। অনলি ক্যাশ পেমেন্ট করেছি। এখন আমি আপনাকে বলি যেটা ডিক্লেয়ার করেছেন সেটারে কোথায় পাবেন? ইনকাম স্টেটমেন্ট, ব্যালেন্স শিট, না নোটস, কোথায় পাবেন? নোটসে পাবো। নোটসে পাবেন। ঠিক আছে। সো আপনাকে এইটাই এরিয়া ফোকাস করতে হবে যে ডিভিডেন্ড আপনার ডিক্লেয়ার করেছেন কত, আর ডিভিডেন্ড অ্যাকচুয়ালি ক্যাশ পে আউট করেছেন কত। সো এখানে যেহেতু পেইড অ্যান্ড ডিক্লেয়ার্ড সেম, তাহলে আমি সেইটাই আমি এখানে ডিডাক্ট করছি। ফাইন্যান্সিং অ্যাক্টিভিটি হচ্ছে আমার লং টার্ম লোন, আমার শেয়ারস, ঠিক আছে, আমার ডিভিডেন্ড, এই তিনটা জিনিস মিলে হয়। আমি যখন লোন ইস্যু করব, ঠিক আছে, তখন আমি যখন লোন নিব ব্যাংকের থেকে, তখন আমার ক্যাশ ইনফ্লো হবে। আমি যখন লোন সেটেল করব আমার ক্যাশ আউটফ্লো হবে। আমি যখন শেয়ার ইস্যু করব তখন আমার ক্যাশ ইনফ্লো হবে। আমি যদি শেয়ার বাইব্যাক করি তখন আমার কি হবে? আউটফ্লো হবে। আর যখন আমি ডিভিডেন্ড দিব তখন হচ্ছে আমার ক্যাশ আউটফ্লো হবে। ঠিক আছে। সো নেট ক্যাশ ইউজ বাই ফাইন্যান্সিং অ্যাক্টিভিটি হচ্ছে আমার এখানে 9,000 টাকা। আচ্ছা, এই যে তিনটা, ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটি, ক্যাশ ফ্লো ফ্রম ইনভেস্টিং অ্যাক্টিভিটি অ্যান্ড ক্যাশ ফ্লো ফ্রম ফাইন্যান্সিং অ্যাক্টিভিটি, তিনটা অ্যাড করলে আমি পাচ্ছি নেট ইনক্রিজ ইন ক্যাশ 22,000 টাকা পাচ্ছি। ওকে। অ্যান্ড আমার ওপেনিং ব্যালেন্স কত টাকা ছিল? 33,000 টাকা ছিল। সো ক্যাশ অ্যাট বিগিনিং অফ দ্য পিরিয়ডের সাথে যদি আমি আমার নেট ইনক্রিজ ইন ক্যাশ বা নেট ডিক্রিজ ইন ক্যাশ সেটাই হতো, সেটা যখন আমি সাম আপ করি, তাইলে আমি যে ব্যালেন্সটা পাবো দ্যাট হ্যাজ টু বি মাই ক্লোজিং ব্যালেন্স অফ ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্স। ঠিক আছে। আর ডিসক্লোজার সবসময় থাকবে আপনার ক্যাশ ফ্লো স্টেটমেন্টে। দ্যাট is a very basic and a very standard example of a cash flow statement prepared under indirect method. ঠিক আছে, আরেকটু আপনাদেরকে দেখাই। এখানে আমার ডিভিডেন্ডটা অনেকভাবে আমি বের করতে পারি। আমি সবচেয়ে সহজভাবে আপনাদেরকে এখানে বলেছি। আমার রিটেন আর্নিং ওপেনিং ব্যালেন্স ছিল 48,000 টাকা। ঠিক আছে। আমার রিটেন আর্নিং ক্লোজিং ব্যালেন্স হয়েছে এখানে 1,64,000 টাকা। ঠিক আছে। যদি আপনাকে না বলা থাকতো তাহলে কিভাবে বের করতেন? এবার তো আমি বললাম যে আপনাকে নোটস আছে। যদি আজকে আপনাকে ডিভিডেন্ডের কোনো কথা না বলা হতো, বাট এতটুকু বলা হতো যে ডিভিডেন্ড হ্যাজ বিন পেইড, তাহলে কিভাবে তাকে বের করবেন? আপনি করবেন কি, রিটেন আর্নিংস এর ব্যালেন্স মুভমেন্ট চেক করবেন। রিটেন আর্নিংস এর ব্যালেন্স কিভাবে মুভ হয় সবসময় মনে রাখবেন। আপনি কারেন্ট ইয়ারের প্রফিট রিটেন আর্নিংস এ অ্যাড হয়, ডিভিডেন্ড হলে রিটেন আর্নিংস আপনার কমে যায়। আর আপনাকে যদি রিটেন আর্নিংস এর ওপেনিং ব্যালেন্স দেওয়া থাকে আর রিটেন আর্নিংস এর ক্লোজিং ব্যালেন্স দেওয়া থাকে, ঠিক আছে, তাহলে ওই যে গ্যাপটা আছে, এই গ্যাপটা আপনার দুইটা ভাগে ভাগ হতে পারে, এক হচ্ছে ডিভিডেন্ড, নাইলে হচ্ছে নেট ইনকাম। তাহলে রিটেন আর্নিং এ যদি আমি এটা টি অ্যাকাউন্ট করি, আমরা জানি রিটেন আর্নিং হচ্ছে ক্রেডিট নেচার, এটা তো আমার প্রফিট, রাইট? সো তার ওপেনিং ব্যালেন্স এখানে আমরা দেখছি 48,000 টাকা, যেটা 2011-র ক্লোজিং ব্যালেন্স ছিল। আর 2012-তে আমরা দেখছি যে রিটেন আর্নিং এর ক্লোজিং ব্যালেন্স হচ্ছে 1,64,000 টাকা। সো 48,000 থেকে যে 1,64,000 সে হলো, সে কিভাবে হলো? ঠিক আছে। আর নেট ইনকাম আমরা জানি, যেটা সে কারেন্ট ইয়ারের প্রফিট, নেট প্রফিট আফটার ট্যাক্স কত ছিল? 1,45,000 টাকা। তাহলে ওপেনিং ব্যালেন্স প্লাস প্রফিট, ঠিক আছে, এই দুটাকে যদি আমি আমার ক্লোজিং ব্যালেন্সের সাথে যদি আমি ডিডাক্ট করি, তাইলে যেটা পাবো দ্যাট ইজ মাই ডিভিডেন্ড। ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, ভেরি ইম্পর্টেন্ট এই জিনিসগুলা বোঝা, এই ডিডাকশন গুলা। আচ্ছা, সো দিস ইজ ইট। এটা হচ্ছে আমার স্টেটমেন্ট অফ ক্যাশ ফ্লো আন্ডার ইনডাইরেক্ট মেথড। আর নেট চেঞ্জেস ইন ক্যাশ ফ্লো আমাকে এখানে কি দেখতে হবে, যে ওই ওপেনিং ব্যালেন্স আর নেট চেঞ্জ যেটা আমার ক্লোজিং ব্যালেন্স যাতে মিলে যায়, অনলি দেন উই ক্যান নো যে আমার ক্যাশ ফ্লো স্টেটমেন্ট ঠিক আছে। আচ্ছা, আমি আপনাদের কাছ থেকে যেটা জানতে চাই যে ক্যাশ ফ্লো স্টেটমেন্টের ভীতি কি কিছু কমেছে আপনাদের? স্যার কমছে স্যার। জি স্যার, অনেকটা। গুড, দ্যাট ইজ মাই এক্সপেকটেশন। আমি আরো সামনে আরো কঠিন কোশ্চেন করবেন, বাট এটা বেস, এন্ড এখানে অনেকগুলা কনসেপ্ট টাচ করে গেছে। ঠিক আছে। আপনাকে এক্সামে আপনাদের জন্য লাইফ ইজি কি, এরকম একটা ক্যাশ ফ্লো স্টেটমেন্ট দেওয়া থাকবে, আপনাকে দুটা কম্পারেটিভ ব্যালেন্স শিট থাকবে, আপনাকে ইনকাম স্টেটমেন্ট দেওয়া থাকবে, নোটস দেওয়া থাকবে, আর এই জিনিসটা আপনার দেওয়া থাকবে উইদাউট দ্য নাম্বারস। আপনার কাজ হবে এই ক্যালকুলেশন গুলা করে এই নাম্বারস গুলাকে বসানো। লাইফ অনেক ইজি হয়েছে আপনাদের জন্য। ঠিক আছে। এই জন্য আই হ্যাভ ফোকাসড মোর অন ক্যালকুলেশন।
অ্যান্ড লেস অন এই মুখস্থ করা, ফরম্যাট মুখস্থ করাতে আমি যেতে চাই না, কারণ ফরম্যাট না মুখস্থ কিছুই আসে যায় না আপনার জন্য। ওকে, আচ্ছা, অ্যান্সার দিস। আমার ইনভেস্টিং অ্যাক্টিভিটিজ এর ক্যাশ ফ্লো কোনটা আউট অফ দিস ফোর? এগুলা কোশ্চেন ব্যাংকের। Sir, number C. জি, Sir, number C. নাম্বার বি। স্যার আচ্ছা, সি C. সি সি স্যার। ঠিক আছে, গুড গুড, আপনারা ধরতে পারছেন, ইটস ভেরি হার্টেনিং টু সি। নাম্বার সি হচ্ছে আমি ইকুইপমেন্ট সেল করে যে টাকাটা পাবো, দ্যাট ইজ ডেফিনেটলি মাই ইনভেস্টিং অ্যাক্টিভিটিজ এর ক্যাশ ফ্লো। ওকে, আর এতে যেটা হচ্ছে আমি বন্ড ইস্যু করে যে টাকাটা পাচ্ছি, বন্ড ইস্যু করলে আসলে কি হচ্ছে, আমি বন্ড ইস্যু ফাইন্যান্সিং করলে হ্যাঁ আমার লায়াবিলিটি ক্রিয়েট হচ্ছে, এই লায়াবিলিটি ক্রিয়েট করে যে ক্যাশ ফ্লো আমি পাচ্ছি, ক্যাশ ইনফ্লো হচ্ছে, দ্যাট ইজ ফাইন্যান্সিং। আর পেমেন্ট অফ ক্যাশ টু রিপারচেজ আউটস্ট্যান্ডিং ক্যাপিটাল স্টক, এটা হচ্ছে শেয়ার রিপারচেজ। শেয়ার ইস্যু করলে যেরকম ক্যাশ ইনফ্লো হয়, শেয়ার কিনে ফেললে আমার কি হয়, ক্যাশ আউটফ্লো হয়ে যাচ্ছে। ঠিক আছে, সো ইটস আ ফাইন্যান্সিং অ্যাক্টিভিটি। আর লাস্টেরটা পেমেন্ট অফ ক্যাশ টু সাপ্লায়ার্স ফর ইনভেন্টরি, আমি ইনভেন্টরি পারচেজ বাবদ যে ক্যাশ আউটফ্লো করেছি, সেটা হচ্ছে আমার অপারেটিং অ্যাক্টিভিটি। অপারেটিং। ভেরি গুড, আপনারা এই বেসটা ধরাটা হচ্ছে কি শর্ট এমসিকিউ গুলা করতে পারবেন। ঠিক আছে, আচ্ছা, আপনাদের যদি পেশেন্স থাকে, এই তো গেল আপনাদের ইনডাইরেক্ট মেথড গেল, এবার হচ্ছে ডাইরেক্ট মেথড আমি আপনাদেরকে দেখাবো। ঠিক আছে, ডাইরেক্ট মেথড আর ইনডাইরেক্ট মেথডের একটা বেস ডিফারেন্স হচ্ছে, আমরা যখন ডাইরেক্ট মেথড করি আমাদের অ্যাপ্রোচ হচ্ছে আমরা নেট ইনকাম আগে আমরা পিএনএল থেকে নেই, তার সাথে আমরা অ্যাডজাস্টমেন্ট করে আমরা ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিতে নিয়ে আসি। বাট যখন আমরা ডাইরেক্ট মেথড করব, তখন কিন্তু আমরা নেট ইনকাম নিয়ে কোনো কাজ করব না, আমার জন্য এখানে ইনকাম স্টেটমেন্ট উইল নট বি দ্যাট রেলেভেন্ট, বা রেলেভেন্ট হলেও আমরা ডিফারেন্ট ভাবে আমরা তাকে ফোকাস করব। আমরা দেখব যে আমার ক্যাশ সেলস এর কত টাকা, ঠিক আছে, আমার ক্যাশ পেমেন্ট টু সাপ্লায়ার্স কত টাকা, আমার ক্যাশ পেমেন্ট টু স্টাফ কত টাকা, আমার আমার ক্যাশ পেমেন্ট ফর এক্সপেন্সেস কত টাকা, গভর্নমেন্ট এন্ড ট্যাক্সের জন্য কত টাকা আমি পেমেন্ট করেছি। এই নেট ব্যালেন্সের উপর যে কাজটা করি, দ্যাট ইজ আমার ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিজ আন্ডার ডাইরেক্ট মেথড। সো ডাইরেক্ট মেথড নিয়ে ঘাবড়ানোর কিছু নাই, আপনার ইনভেস্টিং অ্যাক্টিভিটি এন্ড ফাইন্যান্সিং অ্যাক্টিভিটি ইজ দ্য সেম ফর বোথ ডাইরেক্ট মেথড এন্ড ইনডাইরেক্ট মেথড। দি অনলি ডিফারেন্স, ঠিক আছে, ইজ আন্ডার দি অপারেটিং অ্যাক্টিভিটি সেগমেন্ট। ওকে, সো এটাই আমরা যদি এখানে দেখি, দেখেন আপনাকে এই পিকচারটাকে মাথায় রাখতে হবে যখন আপনি ডাইরেক্ট মেথডে অপারেটিং অ্যাক্টিভিটিস যখন বের করবেন ক্যাশ ফ্লো। আপনি দেখবেন যে আপনার ক্যাশ রিসিট কিভাবে আসে, একটা হচ্ছে ফ্রম সেল অফ গুডস এন্ড সার্ভিসেস টু কাস্টমার্স, রাইট, আরেকটা হচ্ছে ফ্রম রিসিটস অফ ইন্টারেস্ট অ্যান্ড ডিভিডেন্ডস অন লোন অ্যান্ড ইনভেস্টমেন্ট। সো আমি জেনুইন কত টাকা ক্যাশ রিসিভ করছি ইন্টারেস্ট ইনকামে, বা আমার ডিভিডেন্ড থেকে কত টাকা পাচ্ছি, যেটা আমি কিন্তু জেনুইনলি ক্যাশ পাচ্ছি, নট অ্যাক্রুড পোর্শন কিন্তু। ঠিক আছে, এইটা। আর পেমেন্ট করি সাপ্লায়ার, এমপ্লয়িজ, অপারেটিং এক্সপেন্স, ঠিক আছে, ইন্টারেস্ট, ট্যাক্সেস, এগুলোর জন্য যাবতীয় যত ক্যাশ পেমেন্ট করছি, এটা আমার ডিডাক্ট হবে ফ্রম মাই ক্যাশ রিসিভড, এন্ড দেন এন্ড অনলি দেন উই উইল রিসিভ আওয়ার নেট ক্যাশ প্রোভাইডেড বাই অপারেটিং অ্যাক্টিভিটিস। এইটা তো বেসিক, এটা কি আপনাদের কোনো কনফিউশন আছে কিনা? নো স্যার। অল সবার কাছ থেকে শুনতে যাচ্ছি। আপনি যখন অপারেটিং অ্যাক্টিভিটিজ এর ইনডাইরেক্ট মেথড করতেন, তখন কি করতেন, নেট ইনকাম দিয়ে শুরু করতেন, ডেপ্রিসিয়েশন কে অ্যাড করতেন, গেইন হইলে আপনি তাকে ডিডাক্ট করতেন, লস হলে তাকে অ্যাড করতেন, আর নন কারেন্ট অ্যাসেট, নন কারেন্ট লায়াবিলিটির মুভমেন্ট নিয়ে খালি কাজ করতেন, কাজ শেষ হয়ে যেত। বাট যখন ডাইরেক্ট মেথড নিয়ে কাজ করবেন, আপনাকে নেট প্রফিট নিয়ে কাজ করবেন না, আপনাকে ডাইরেক্ট ক্যাশ সেলসে চলে যেতে হবে। এখন কথা হচ্ছে আপনার কাছে তো ক্যাশ সেলস নাই, কিভাবে বের করবেন? আপনার কাছে তো অনলি সেলস এর ফিগার আছে, রাইট? আপনি যখন সাপ্লায়ারকে কত টাকা পেমেন্ট করেছেন, আপনার তো সেই ফিগার নাই, আপনার কাছে কি আছে, অনলি কস্ট অফ গুড সোল্ড আছে, আপনার কাছে ইনভেন্টরির ফিগার আছে। আপনি এমপ্লয়িকে কত টাকা পেমেন্ট করেছেন, আপনার কাছে এক্সপেন্স দেওয়া আছে ইনকাম স্টেটমেন্টে, কিন্তু এই এক্সপেন্স যেটা আছে সেটাই কি আপনার ক্যাশ পেমেন্ট? নো, সেটা ওয়ার্কিং করতে হবে। অপারেটিং এক্সপেন্সেরও সেম ট্রিটমেন্ট, যে এক্সপেন্স কত আর এক্সপেন্স কত টাকা আমি পে করেছি, আই মাস্ট অ্যাসার্টেইন, এন্ড আমার অনলি কত টাকা ক্যাশ আমি পেমেন্ট করেছি টু মাই স্টাফ, টু মাই সাপ্লায়ার্স, ঠিক আছে, টু মাই ভেন্ডার্স ফর অপারেটিং এক্সপেন্স, সেটা আমার আসতে হবে এখানে। এন্ড ইন্টারেস্টও পে করি আর ট্যাক্সও পে করি, সেটা হচ্ছে ক্যাশ অ্যামাউন্ট আমার বের করে নিয়ে আসতে হবে। সো প্রতিটাতে আমার কিছু ওয়ার্কিং ইনভলভ। নেক্সট সেগমেন্ট যেটা আমি আপনাকে দেখাচ্ছি সেটা হচ্ছে দ্য ওয়ার্কিং। সেম এক্সাম্পল, ঠিক আছে, আপনাদের জন্য যাতে ইজি হয়, ঠিক আছে, বাট ডিফারেন্ট ট্রিটমেন্ট হবে আমরা যখন ডাইরেক্ট মেথডে বের করব। আপনারা আমার সাথে শুনতে পারেন,
আমি বলবো না যেটা আমাদের এক্সামে আসবে, বাট এটা আমি চাই যে আপনারা অ্যাজ মাই স্টুডেন্ট এটা জানা থাকুক। সো যেটা বললাম না যে ফার্স্ট যেটা আমাকে বের করতে হয় সেটা কি, যে ক্যাশ রিসিভ ফ্রম কাস্টমার্স। সো ক্যাশ রিসিভ ফ্রম কাস্টমার কিভাবে বের করবেন দেখেন, আপনাদেরকে সহজ আমি একটা জিনিস বলি। আপনার ইনকাম স্টেটমেন্ট দেওয়া থাকবে, ইনকাম স্টেটমেন্টে আপনি কি পাচ্ছেন, অনলি সেলস পাচ্ছেন। আপনার সেলস আছে কত, 5,07,000 টাকা। সেটা দিয়ে কি আপনি কত টাকা ক্যাশ রিসিভ করছেন কাস্টমার থেকে সেটা কি পাবেন? পাবেন নো না। স্যার। আপনাকে আরেকটা কাজ করতে হবে, আপনাকে রিসিভেবলদের ব্যালেন্সের মুভমেন্ট দেখতে হবে। তাহলে সেটা আমরা কি করব, আমার রিসিভেবল ব্যালেন্স, ওই যে আমি আপনাকে একটা কথা বলেছি যে রিসিভেবলের ব্যালেন্সের যদি মুভমেন্ট হয় তার মানে কি, আমার রিসিভেবলের ওপেনিং ব্যালেন্স ছিল 30,000 টাকা, আর আমার রিসিভেবলের ব্যালেন্স এখন কমে গিয়ে দাঁড়িয়েছে কত, 20,000 টাকা। তার মানে কি, হোয়াট ডাজ দিস সিগনিফাই? স্যার বাকি স্যার টাকা ক্যাশ রিসিভ ইনফ্লো করেছে। হয়েছে। ভেরি গুড। ঠিক আছে, আমি টাকা দিয়ে আমার আমার কাস্টমার আমাকে টাকা দিয়ে দিয়েছে। সো কাস্টমার যদি আমাকে টাকা দিয়ে দেয়, আমার রিসিভেবল যদি কমে যায়, তার মানে কি হচ্ছে, এটা আমার ক্যাশ ইনফ্লো হিসাবে গণ্য হচ্ছে। ইজ দিস পার্ট ক্লিয়ার? ইয়েস স্যার। গুড। ঠিক আছে, তাইলে আমি যদি দেখি, আজকে আমি আমার এটি অ্যাকাউন্ট ভুলে যান বা আমার এই ফর্মুলাটা ভুলে যান, আপনাদেরকে যদি কমন সেন্স থেকে যদি বলি যে ক্যাশ রিসিভ ফ্রম কাস্টমার কিভাবে বের করবেন, সোজা কথা, আপনি প্রথমে তাকাবেন রেভিনিউ ফ্রম সেলস। এই রেভিনিউ 5,07,000 যে আপনি পেয়েছেন, দিস ইজ নট ইয়োর ক্যাশ ইনকাম, ক্যাশ সেলস না, আগে এটা আপনাকে বুঝতে হবে। সেটার সাথে আমার অ্যাডজাস্টমেন্ট আছে, সেই অ্যাডজাস্টমেন্টটা কোন জায়গা থেকে আসবে, সেটা আসবে ফ্রম মাই অ্যাকাউন্টস রিসিভেবল ব্যালেন্স। যে আমার 20,000 টাকা ছিল, সরি 30,000 টাকা ছিল, সেটা এখন কমে এসে দাঁড়িয়েছে আপনার 20,000 টাকায়, উইচ মিনস আমি বেশি টাকা পেমেন্ট করে দিয়েছি। সো আমার যদি 5,07,000 যদি হয় আমার রেভিনিউ ফ্রম সেলস, ঠিক আছে, আর আমি যদি ধরেন 10,000 টাকা যদি আমি কাস্টমার থেকে আরো বেশি পাই, তাহলে সেটা আমার রেভিনিউ ফ্রম সেলস এর সাথে অ্যাড হয়ে যাবে। অনলি দেন দিস ইজ মাই ক্যাশ রিসিভ ফ্রম কাস্টমার। প্রথমত ফোকাস করতে হবে কি বের করতে চাচ্ছি আমরা, আমরা বের করতে চাচ্ছি যে কাস্টমার থেকে কত টাকা ক্যাশ পাচ্ছি। ইন অর্ডার টু অ্যাসার্টেইন দ্যাট, আমাকে আগে দেখতে হবে যে রেভিনিউ কত টাকা আমি ক্যালকুলেট করেছি, উইচ ইজ দি অ্যাক্রুয়াল মেথড। তারপর দেখতে হবে যে আমার রিসিভেবলের ব্যালেন্সের মুভমেন্ট। সো রিসিভেবল ব্যালেন্সের মুভমেন্ট কমে যাওয়া মানে কি, আমার কাছে আরো বেশি ক্যাশ আসছে, আগের সেলস এর টাকা আসছে। ঠিক আছে, সো দ্যাট ইজ মাই ক্যাশ রিসিভ ফ্রম কাস্টমার্স। ঠিক আছে, আমার প্রিভিয়াস সেলস এর টাকাও আসতে পারে, ক্রেডিট সেলস এর টাকা, নো প্রবলেম, বাট সেটাকে আমার কনসিডার করতে হবে ক্যাশ রিসিভ ফ্রম কাস্টমার। ওকে, এটা হচ্ছে পুরোটা উল্টা। এতদিন আপনাদেরকে অ্যাক্রুয়াল মেথডে শিখাইছি যে আগের পিরিয়ডের জিনিস কনসিডার করবেন না, তাই না, যে সেলস যেটা রেকগনাইজ হয়েছে অনলি সেটাকে রেকগনাইজ করবে। বাট যখন ক্যাশ বেসিসে আমরা কাজ করব, আমাদেরকে একটু ডিফারেন্ট ভাবে এটা নিয়ে কাজ করতে হবে। সো যদি এবার ফর্মুলাতে আপনারা শিখতে চান, ক্যাশ রিসিভ ফ্রম কাস্টমার হচ্ছে রেভিনিউ, রেভিনিউর সাথে আপনার যদি অ্যাকাউন্টস রিসিভেবল ডিক্রিজ হয় ইউ অ্যাড, আর অ্যাকাউন্টস রিসিভেবল যদি বেড়ে যেত দেন ইউ শুড হ্যাভ ডিডাক্টেড দিস। ইজ দিস মাচ ক্লিয়ার যে ক্যাশ রিসিভ ফ্রম কাস্টমার কিভাবে বের করব? ইয়েস স্যার। ওকে, এবার আমরা বলি, এটা একটু ট্রিকি, আমরা সাপ্লায়ারকে কত টাকা দিব। ঠিক আছে, আমরা তো গুডস সেল করেছি, এবার গুডস পারচেজ করতে যে খরচাটা হয় সেটা আমরা কিভাবে পাবো দেখেন, আপনার কাছে কি ফিগার্স দেওয়া আছে, খুব মনোযোগ দিয়ে শুনেন। আপনার কাছে পারচেজের ব্যালেন্স দেওয়া আছে, রাইট? আপনার কাছে পারচেজ দেওয়া আছে 1,55,000 দেওয়া আছে। এখন এই পারচেজের 1,55,000 কি আমার ক্যাশ পেমেন্ট টু সাপ্লায়ার? নো স্যার। ঠিক আছে, হোয়াট ইজ দি লজিক? আমার পারচেজ যেটা করেছি, এখানে আমার ক্যাশ পারচেজও আছে, এখানে আমার ক্রেডিট পারচেজও আছে। সো ক্রেডিট পারচেজ তো আমার কনসিডারেশনে থাকবে না। ঠিক আছে, এই জন্য আমি এই পারচেজের 1,55,000 যেটা আছে সেটাকে আমি টোটালি কনসিডার করব না, তাকে আমার অ্যাডজাস্ট করতে হবে। ঠিক আছে, নাও লেট আস অ্যাডজাস্ট। আরেকটা কথা বলবো, সেটা হচ্ছে আমার অ্যাকাউন্টস পেয়েবলের ব্যালেন্স। অ্যাকাউন্টস পেয়েবলের ব্যালেন্স কি হয়, এটা হচ্ছে আপনার বাকির হিসাবটা, যে ক্রেডিট কত টাকা আপনার এখনো সাপ্লায়ারের কাছে বাকি আছে। অ্যাজ আই মেনশন, আমার ওপেনিং ব্যালেন্স আছে 12,000 টাকা, আমার ক্লোজিং ব্যালেন্স হয়ে গেছে কত টাকা, 28,000 টাকা হয়ে গেছে, উইচ মিনস আমার অ্যাকাউন্টস পেয়েবল বেড়ে গেছে। সো অ্যাকাউন্টস পেয়েবল যদি বেড়ে যায়, ইজ ইট আ সাইন অফ ইনফ্লো না আউটফ্লো, আমাকে বলেন। ইনফ্লো স্যার। হুম? স্যার ইনফ্লো। অ্যাকাউন্টস পেয়েবল বাড়লে আউটফ্লো স্যার। আচ্ছা, আপনাকে বলি, আজকে আপনাকে আমি 100 টাকা দেওয়ার কথা, কিন্তু আমি আপনাকে কম দিচ্ছি। ঠিক আছে, কম দিচ্ছি মানে আপনার জন্য আমার যে পেয়েবল ছিল এটা আমার বেড়ে গেল পরের পিরিয়ডে এসে। তাহলে আমি যদি কম দিই আপনাকে,
তাহলে আমার ক্যাশ ফ্লো পজিশন কি ভালো হবে না খারাপ তাহলে হবে? ভালো হবে sir, ভালো। ভালো হবে, রাইট। ঠিক আছে, সো আমার অ্যাকাউন্টস পেয়েবল যেহেতু বৃদ্ধি পাচ্ছে, 12,000 থেকে এটা 28,000 হচ্ছে, তার মানে আমি কিন্তু পে করছি না আমার সাপ্লায়ারদেরকে, হুইচ সিগনিফাইজ যে আমার ক্যাশ ফ্লো ভালো। ঠিক আছে, টাকা আউটফ্লো হচ্ছে না। আমি ভালো খারাপে পরে যাব, সেটা হচ্ছে আমার ক্যাশ পজিশন ইনক্রিজ হচ্ছে। ওই যে সেই কথাটা, নন ক্যাশ কারেন্ট লায়াবিলিটি যখন বেড়ে যায়, আপনার ক্যাশ ফ্লো এটা আপনার ইনফ্লো হিসাবে কনসিডার করা হয়। ঠিক আছে, আবার যখন কারেন্ট লায়াবিলিটি কমে যায়, তার মানে কি লায়াবিলিটি সেটেল করে দিচ্ছেন, আপনার ক্যাশ ফ্লো কমে গেছে। সো সেকেন্ড জিনিসটা হচ্ছে, প্রথম খেয়াল করলেন পারচেজ, সেকেন্ড খেয়াল করলেন অ্যাকাউন্টস পেয়েবল, থার্ড খেয়াল করবেন হচ্ছে ইনভেন্টারি। ইনভেন্টারির একটা গল্প আছে, আপনার ওপেনিং ইনভেন্টারি হচ্ছে 10,000, ক্লোজিং ইনভেন্টারি হচ্ছে 15,000। তার মানে কি, আপনি বেশি ইনভেন্টারি পারচেজ করছেন, সো ইনভেন্টারি বেড়ে যাওয়া মানে কি, ক্যাশ Sir, ফ্লো outflow। আউটফ্লো হচ্ছে। ঠিক আছে, তাহলে আমি যদি আজকে আপনাদেরকে বলি, ঠিক আছে, কত টাকা আমি সাপ্লায়ারদেরকে পেমেন্ট করছি, আমার হিসাবে কয়টা জিনিস রাখতে হবে। এক হচ্ছে পারচেজ, ঠিক আছে, আরেক হচ্ছে আমার ইনভেন্টারি বাড়লো, ঠিক আছে, আরেক হচ্ছে আমার অ্যাকাউন্টস পেয়েবল বাড়লো, আর বটম লাইনে থাকতে হবে আমার কস্ট অফ গুডস সোল্ড এর হিসাব। এইবার ফর্মুলাটা দেখেন, নাও ইট উইল মেক সেন্স। ঠিক আছে, আপনি ক্যাশ পেমেন্ট টু সাপ্লায়ার্স বের করবেন, আপনার কাছে লেটস জাস্ট সে যে পারচেজও দেওয়া নাই, আপনার কাছে অনলি কস্ট অফ গুডস সোল্ড দেওয়া আছে। ঠিক আছে, সো আপনি কি কস্ট অফ গুডস সোল্ডই কি আপনার সাপ্লায়ার পেমেন্ট? নো, কস্ট অফ গুডস সোল্ড দুই ভাবে আপনার ইম্প্যাক্টেড হয়, একটা হচ্ছে ইনভেন্টরি, আরেকটা হচ্ছে আপনার অ্যাকাউন্টস পেয়েবল। এই দুটা জিনিসই কিন্তু আপনার সাপ্লায়ার পেমেন্টের সাথে ডিপলি ইনভলভড। সো আমার কস্ট অফ গুডস সোল্ড এর সাথে যদি ধরেই নেই যে আমি সাপ্লায়ারকে যে টাকাটা দিব সেটা যদি আমার কস্ট অফ গুডস সোল্ড এর পার্ট হয়, ঠিক আছে, তাহলে আমার ইনভেন্টরি যদি বেড়ে যায়, তাহলে আমার কি হবে, ইনভেন্টরি বেড়ে যাচ্ছে মানে আমার ক্যাশ আউটফ্লো হয়েছে, বেশি ক্যাশ পেমেন্ট করেছি। ঠিক আছে, আমার যদি অ্যাকাউন্টস পেয়েবল যদি বেড়ে যায়, তার মানে কি হচ্ছে, অ্যাকাউন্টস পেয়েবল মানে আমার ক্যাশ কি হচ্ছে, বেড়ে যাচ্ছে। হুম, তো ঠিক আছে, অ্যাকাউন্ট অ্যাকাউন্টস পেয়েবল বেড়ে যাচ্ছে না, কমে যাচ্ছে। ঠিক আছে, অ্যাকাউন্টস পেয়েবল মানে, জি স্যার। হ্যাঁ সবসময় বলি, ইনভেন্টরি বেড়ে যাওয়া মানে আমার ক্যাশ আউটফ্লো, আমি তো টাকা দিয়ে কিনছি, তাইলে আমার কস্ট অফ গুডস সোল্ড যে ব্যালেন্স আছে তার সাথে আমি ইনভেন্টরির ইনক্রিজটা অ্যাড করব। ওকে, আর যদি আমার অ্যাকাউন্টস পেয়েবল যদি বেড়ে যায়, তার মানে কি আমি টাকা দিচ্ছি না, আমি ক্যাশ পেমেন্ট কম করতেছি, এই জন্য ইনক্রিজ হলে আই এম রিডিউসিং দিস। তাইলে যদি আপনাকে ক্যাশ পেমেন্ট টু সাপ্লায়ার বের করতে হয়, আপনি সবার আগে দেখবেন আপনার কস্ট অফ গুডস সোল্ড আছে কিনা, আপনার ইনভেন্টরি মুভমেন্ট আছে কিনা, আপনার অ্যাকাউন্টস পেয়েবল এর মুভমেন্ট আছে কিনা, এন্ড দ্যাট ইজ দি ফর্মুলা ইউ শুড ইউজ। ঠিক আছে, তাহলে ক্যাশ রিসিভ ফ্রম সাপ্লায়ার্স যদি আপনি পেয়ে যান, দিস ইজ দি ফর্মুলা। আর যদি ক্যাশ পেমেন্ট টু সাপ্লায়ার যদি আপনি পেয়ে যান, দিস ইজ দি ফর্মুলা। ঠিক আছে, দুটা বেসিক পার্ট আপনি পেয়ে যাচ্ছেন। মুভিং অন টু অপারেটিং এক্সপেন্স, অপারেটিং এক্সপেন্সের গল্পটাও একই রকম। ঠিক আছে, অপারেটিং এক্সপেন্সে কি কি কাজে আপনি, মানে কোন কোন জায়গা আপনাকে খেয়াল করতে হবে। আপনি অপারেটিং এক্সপেন্স দেখবেন যে আপনার ইনকাম স্টেটমেন্টে আছে, কিন্তু সেটাই তো আপনার ক্যাশ পেমেন্ট না। আপনি কমও করতে পারেন, আপনি বেশিও করতে পারেন। তাহলে আমাকে কি কোন জায়গাতে খেয়াল করতে হবে, আমি কারেন্ট অ্যাসেটে যাব, আমি কারেন্ট অ্যাসেটে দেখবো আমার প্রিপেমেন্ট আছে কিনা। ঠিক আছে, সো যদি আমার প্রিপেমেন্ট বেড়ে যায়, হোয়াট ডাজ দিস মিন, আমি কি টাকা বেশি দিয়েছি না কম দিয়েছি, টেল মি। স্যার বেশি দিয়েছি, প্রিপেমেন্ট আগে পে করে দিয়েছি স্যার। গুড, আমি তো দেখবো এখন ক্যাশ পেমেন্ট। ঠিক আছে, সো যখন আমি অপারেটিং এক্সপেন্স আমার ইনকাম স্টেটমেন্টে যেটা আছে তার সাথে যদি আমার প্রিপেমেন্ট এক্সপেন্স বেড়ে যায়, তার মানে আমি বেশি পেমেন্ট করছি। ঠিক আছে, তাহলে সেটা অ্যাড হবে। আর যদি কমে যায়, তার মানে আমি কম পে করছি আমার এক্সপেন্সের চেয়ে, তাহলে সেটা আমার ডিডাক্ট হবে এখানে। ঠিক আছে, এইবার আমি বলি, আপনার লায়াবিলিটি হয়েছে কিন্তু আপনি পেমেন্ট করতেছেন না। ঠিক আছে, আপনার পেয়েবেল আছে 8,000 টাকা। ঠিক আছে, মানে আগের বছর ছিল 8,000, আর কারেন্ট ইয়ারের পেয়েবেল হচ্ছে 10,000। তার মানে আপনি পেমেন্ট না করে বসে আছেন এক্সপেন্সের জন্য। তাহলে আমার ক্যাশ পেমেন্ট ফর অপারেটিং এক্সপেন্স কি হবে, কমে যাবে। এই লজিকটা আপনারা বুঝছেন কিনা, কেউ যদি না বুঝেন আমাকে বলেন, আই উইল এক্সপ্লেইন অ্যাগেইন। এই তিনটা জিনিস জানলে ডাইরেক্ট মেথড মানে ইজ নাথিং ফর ইউ। ক্যাশ ফ্লো ফ্রম কাস্টমার্স, ক্যাশ ফ্লো, ক্যাশ আউটফ্লো মানে টু সাপ্লায়ার্স, আর এটা হচ্ছে ক্যাশ পেমেন্ট ফর অপারেটিং এক্সপেন্স। আপনি জাস্ট অপারেটিং এক্সপেন্সের ব্যালেন্সটা নেবেন, প্রিপেড এক্সপেন্স যদি ইনক্রিজ হয় ইউ অ্যাড, প্রিপেড এক্সপেন্স যদি ডিক্রিজ হয় ইউ ডিডাক্ট।
আর লজিক যদি বলি, যদি প্রিপেমেন্ট এক্সপেন্স বেশি হওয়া মানে কি আমার টাকা বেশি চলে যাচ্ছে, দ্যাটস ওয়াই আমি অপারেটিং এক্সপেন্সের তাকে আমি অ্যাড করছি। ওকে, আর আরেকটা খেয়াল করতে হবে আমার অ্যাক্রুড এক্সপেন্সেস গুলা, যেটা আমার কারেন্ট লায়াবিলিটির মধ্যে পড়ে, যে এক্সপেন্স হয়েছে বাট আমি এখনো টাকা দিইনি। সো সেই অ্যামাউন্ট যদি বেড়ে যায় তার মানে কি হচ্ছে আমি কম টাকা দিচ্ছি। লজিক গুলা কিন্তু খুব সুন্দর, মানে মাথায় গেঁথে যাওয়ার মতো জিনিসটা। ওকে, সো আমার লায়াবিলিটি বেড়ে গেছে, আমি তার মানে আমি টাকা দিচ্ছি কম। দ্যাটস ওয়াই ইনক্রিজ ইন অ্যাক্রুড এক্সপেন্স, যেটা আমার কারেন্ট লায়াবিলিটির ভেতরে থাকে, বেড়ে যাওয়া মানে তাকে আমি ডিডাক্ট করব, মানে আমি কম টাকা পেমেন্ট করছি। ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট অ্যান্ড ভেরি ইন্টারেস্টিং। এটা ক্যাশ ফ্লো স্টেটমেন্ট একটু অ্যাডভান্স টপিক। ঠিক আছে, এটা আরেকটা থাকে ক্যাশ পেমেন্টস ফর ইন্টারেস্ট, যেটা আপনাদের বইতেও পেয়েছেন। ঠিক আছে, আপনার দেখবেন যে ইন্টারেস্টের যে পেমেন্ট করেছেন, এটা খুব ইন্টারেস্টিং। আপনি দেখবেন যে আপনার একটা ইনকাম স্টেটমেন্ট একটা ইন্টারেস্ট এক্সপেন্স দেওয়া আছে, কিন্তু আপনার ইন্টারেস্ট এক্সপেন্স যেটা চার্জ হয়েছে আর আপনার ইন্টারেস্ট এক্সপেন্স যেটা আপনি অ্যাকচুয়ালি পেমেন্ট করছেন, সেটা কিন্তু আপনার সমান নাও হতে পারে। রাইট, সমান নাও হতে পারে। যে লেটস জাস্ট সে যে আপনার 42,000 ছিল ইন্টারেস্ট এক্সপেন্স, কিন্তু আপনি পেমেন্ট করেছেন 40,000, তাহলে আপনাকে 40,000কে বের করে নিয়ে আসতে হবে। তাহলে তাকে কি করে বের করবেন? আপনি খুঁজতে হবে ওই ইন্টারেস্ট পেয়েবল কিছু আছে কিনা, ওপেনিং এন্ড ক্লোজিং। সো আপনি যদি দেখেন যে ওপেনিং ব্যালেন্স নাই, ক্লোজিং ব্যালেন্সও নাই, তাইলে যেটা ইন্টারেস্ট এক্সপেন্স চার্জ সেটাই হচ্ছে আপনার ইন্টারেস্ট এক্সপেন্স পেইড। ঠিক আছে, আর যদি ওপেনিং ব্যালেন্স থেকে থাকে আর ক্লোজিং ব্যালেন্স থেকে থাকে, তাহলে কি করতে হবে আপনাকে? অ্যাডজাস্ট করতে হবে। ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই জিনিসগুলা। আচ্ছা, সো আরেকটা লাস্ট যেটা দেখিয়েছি যে ক্যাশ পেমেন্টস ফর ইনকাম ট্যাক্সেস, এটাও আছে আমাদের এখানে। যে আমরা যদি দেখি যে আমার, খেয়াল করে দেখেন আমার ট্যাক্স, আমি বলছি আমার ইনকাম স্টেটমেন্টে দেখা আছে 49,000 টাকা আমি ট্যাক্স চার্জ করেছি। ওয়ার্ড গুলা খেয়াল করেন, চার্জ করেছি। বাট সেটাই কি আমার ট্যাক্স পেমেন্টের মানে ট্যাক্সের পেমেন্ট? উই মাস্ট আইডেন্টিফাই দ্যাট। আমি দেখতেছি আমার ইনকাম ট্যাক্স পেয়েবলের টি অ্যাকাউন্ট করে আমার ওপেনিং ব্যালেন্স আছে 8,000, ক্লোজিং ব্যালেন্স কমে আসছে হচ্ছে আমার 6,000। ঠিক আছে, আমার কিন্তু অজান্তে বুঝতে পারছি যে আমার পেমেন্ট এবার বেশি হয়েছে। রাইট, তাহলে আমি এখন কি করব? আমার ইনকাম ট্যাক্স এক্সপেন্স পেয়েবলে আসতেছে 47,000 আর ক্যাশ পেমেন্ট হচ্ছে আমার 49,000। এটা কি ক্লিয়ার আপনারা? কারো কোনো কনফিউশন আছে কিনা? আপনি টি অ্যাকাউন্ট দিয়েও করতে পারেন, এই ফর্মুলা দিয়েও বের করতে পারেন। আপনাদের মধ্যে একটু ডাউট আমি পাচ্ছি মনে হচ্ছে। ঠিক আছে, কোনো কনফিউশন থাকলে বলেন। এটা হচ্ছে আমি জাস্ট পেমেন্ট সাইট গুলা নিয়ে আসছি। ওই যে বললাম যেটা, যে পেমেন্টসে কি থাকে, সাপ্লায়ার কে পেমেন্ট থাকে, অপারেটিং এক্সপেন্সের পেমেন্ট থাকে, ইন্টারেস্টের পেমেন্ট থাকে, ইনকাম ট্যাক্সের পেমেন্ট থাকে। কিভাবে আমি বের করব? আন্ডার ডাইরেক্ট মেথড বা ইভেন ইনডাইরেক্ট মেথডেও কিন্তু আমাকে এই ক্যাশ পেমেন্ট গুলা বের করতে হবে। ঠিক আছে, সো আমি যদি দেখি আমার লায়াবিলিটি মানে কি আমার পে করতে হচ্ছে। সো আমি যদি দেখি আমার ব্যালেন্স শিটে 47,000, ইনকাম স্টেটমেন্টে 47,000 টাকা আছে, বাট আমি জানি যে আমার বেশি টাকা আমি আমি পেমেন্ট কত টাকা করেছি সেটা আমি জানি না। আমি এই 47,000 টাকা নিব, নিয়ে যদি আমি দেখি আমার ট্যাক্স পেয়েবল বাড়লো না কমলো, যদি দেখি 8,000 থেকে 6,000, তার মানে কি হলো? সে কমে গেল। এই কমে যাওয়া মানে কি লায়াবিলিটি, আমি বেশি টাকা পেমেন্ট করছি। ঠিক আছে, সো ডিক্রিজ ইন ইনকাম ট্যাক্স পেয়েবল হলে আমি তাকে অ্যাড করে দিব। ইজ দিস লজিক ক্লিয়ার টু ইউ অল? দিস ইজ ইট। ঠিক আছে, ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস, আমি যখন ডাইরেক্ট মেথড করব, ক্যাশ রিসিভ ফ্রম কাস্টমার, ঠিক আছে, ওয়ার্কিং করে নিয়ে আসছি, less cash payment to supplier, operating expense, interest expense, and income taxes. So that is my net cash provided by operating activities. So both indirect method and direct method যেটাই করি না কেন, এই নাম্বারটা আমার আসবে। আশা করি আমার স্লাইডসটা আপনাদের কাছে থাকবে, আপনারা যখন গো থ্রু করবেন আরো ক্লিয়ার হয়ে যাবে আপনাদের। ঠিক আছে, ইনভেস্টিং অ্যাক্টিভিটিস, ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস সেম। এটা জাস্ট আপনাদেরকে টি অ্যাকাউন্ট করে বোঝানো হচ্ছে যে আমি পারচেজ করেছি ইকুইপমেন্ট, এটা হচ্ছে আমার আউটফ্লো। পারচেজ একটু খেয়াল করবেন, কিছু কিছু ফিক্সড অ্যাসেট আছে। কয়টা বাজে একটু আপনারা বলতে পারবেন আমাকে? স্যার কতক্ষণ আছে আমার? 5:30 ইয়েস, 5:33 PM স্যার। 5:30। ওকে, আই হ্যাভ টাইম, আই হ্যাভ টাইম। আজকে ভালো পেসে আগাচ্ছি, বা আমি হয়তো বেশি ফাস্ট আগিয়েছি, আমি হয়তো খেয়াল করতে পারিনি। তো আমি আপনাদেরকে বলি, কিছু কিছু ফিক্সড অ্যাসেট থাকবে, দেখবেন যে নট জাস্ট ফিক্সড অ্যাসেট আপনার ইনক্রিজ করেছে, মানে তার সেলসও হয়েছে, তার পারচেজও হয়েছে, এগুলাতে একটু স্পেশাল অ্যাটেনশন দিবেন। ঠিক আছে, যেমন এই ইকুইপমেন্টের যদি আমরা দেখি, তার ওপেনিং ব্যালেন্স ছিল 10,000, তার ক্লোজিং ব্যালেন্স হচ্ছে 27,000 টাকা। আমি আপনাদেরকে যে এরিয়া অফ মিস্টেক গুলো ফোকাস করছি, যদি লেম্যানের মতো করেন, আপনারা কি করবেন? ব্যালেন্স আছে যেহেতু ক্লোজিং 27,000, ওপেনিং আছে 10,000, আপনারা কি করবেন? 25,000কে একদম ধরে বলে দিবেন যে এটাই আমার পারচেজ।
সরি 25,000 না, আপনার এখানে 17,000কে ধরেই বলবেন পারচেজ। বাট আসলে কি 17,000 পারচেজ? আপনাকে খেয়াল করতে হবে যে তার তো সেলসও হয়েছে কিছু। সো আপনি যখন টি অ্যাকাউন্ট করবেন, টি অ্যাকাউন্ট করে যখন বের করবেন, আপনি খালি মুভমেন্ট কনসিডার করবেন না, আপনার বোথ ওয়েজ মুভমেন্ট চেক করতে হবে যে পারচেজও আছে, ইয়েস, আমার সেলসও আছে, ইয়েস। সো টি অ্যাকাউন্ট যখন আমরা ফিক্সড অ্যাসেটের করি, আমরা ওপেনিং ব্যালেন্স হয় ডেবিট, ঠিক আছে। আমরা যদি কোনো কিছু পারচেজ করি সেটাও আমার ডেবিট হবে। এখানে 25,000 টাকা পারচেজের কথা বলা আছে, স্পষ্ট বলা আছে, ঠিক আছে। তাইলে আমার এখানে টোটাল ডেবিট সাইড হচ্ছে 27,000, আর ইকুইপমেন্ট আমি সেল করেছি 8,000 টাকা, ঠিক আছে। সো কেউ যাতে কখনো ওপেনিং ব্যালেন্স আর ক্লোজিং ব্যালেন্স দেখে ডিটারমাইন না করেন যে আমার ফিক্সড অ্যাসেট পারচেজ হয়ে গেছে। আপনাকে খেয়াল করতে হবে যে এখানে ডিসপোজালও থাকতে পারে। সো ডিসপোজালটাকে কনসিডারেশনে রেখে কিন্তু আপনাকে এই পারচেজ অফ ইকুইপমেন্ট বের করতে হবে। যদি আপনাকে সামে ইকুইপমেন্ট পারচেজের কস্ট না দেওয়া থাকতো, আপনাকে যদি ওপেনিং ব্যালেন্স দেওয়া থাকতো আর ক্লোজিং ব্যালেন্স দেওয়া থাকতো আর যেটা সেল করেছে তার কস্ট দেওয়া থাকতো, তাইলে মিসিং ফিগার ইজ ইয়োর পারচেজ অফ ইকুইপমেন্ট, যেটা কিনা আমার ক্যাশ কি আউটফ্লো ফ্রম ইনভেস্টিং অ্যাক্টিভিটিস। ইজ দিস ক্লিয়ার? কোনো কোশ্চেন আছে কিনা এখানে? স্যার আচ্ছা, অনেক সময় রিপ্লেসমেন্ট একটা বিষয় থাকে ট্যানজিবল ইনট্যানজিবল অ্যাসেটের ক্ষেত্রে, এটা স্যার একটু ক্লিয়ার করবেন। রিপ্লেসমেন্ট বলতে বলছেন যে অ্যাসেট এ দিয়ে অ্যাসেট বি যখন আমরা রিপ্লেস করি, রাইট? ইয়েস স্যার, ইয়েস স্যার। হ্যাঁ, দ্যাটস আ প্রবলেম। এটা যদি হয়, আমি বলি, গুড কোশ্চেন। আজকে যদি রিপ্লেসমেন্ট হতো, ভেরি গুড কোশ্চেন, তাইলে আমি আজকে আমার ওপেনিং ব্যালেন্স আছে 10,000, ক্লোজিং ব্যালেন্স আছে 27,000। আমাকে কিন্তু, আমি এতটুকু জানি এখানে রিপ্লেসমেন্ট আছে, তাইলে এখানে আমি কোন ব্যালেন্সটা বসাবো? আমার ইকুইপমেন্টের ক্রেডিট সাইডে কোন ব্যালেন্সটা বসাবো? মৌসুমী, টেল মি। ভেরি গুড অবজারভেশন, ঠিক আছে, আই মাস্ট সে। সো আমি যদি এখানে বলি, খুব মনোযোগ দিয়ে শুনেন, আজকে যে অ্যাসেটটাকে আমি রিপ্লেস করেছি বা পার্ট এক্সচেঞ্জ করেছি, ঠিক আছে, তার যে নেট বুক ভ্যালু আছে সেটাকে আমি এখানে আমি কনসিডার করে নিয়ে সরি সরি মাই অ্যাপোলজি, নেট বুক ভ্যালু না, তার যে কস্ট ছিল অরিজিনাল সেটাকে আমি কনসিডার করব। এম আই ক্লিয়ার? ঠিক আছে, স্যার এই জিনিসটা, ক্রেডিট সাইডে কনসিডার করবো ওটা। হ্যাঁ, ক্রেডিট সাইডে কনসিডার করবো। শুনেন, সবসময় মনে রাখবেন, ইকুইপমেন্ট ইজ অ্যান অ্যাসেট, ঠিক আছে, ইটস আ ফিক্সড অ্যাসেট, অ্যাসেট নেচারের যেহেতু হয়, সো অ্যাসেট যখন আমার বাড়ে তাকে আমি ডেবিট করবো। সো পারচেজ হলে ডেবিট হচ্ছে, ডিসপোজাল হলে আমার ক্রেডিট হচ্ছে। সো আমি যখন, জানেন যেহেতু আমরা অ্যাসেট নিয়ে যখন কাজ করি, ফিক্সড অ্যাসেট নিয়ে কাজ করি, অল রেকর্ডস আর ডান এট কস্ট। সো পারচেজটা হবে কস্টে, এন্ড ইভেন অল ডিসপোজালস আর ডান এট কস্ট অ্যাজ ওয়েল, ঠিক আছে। এখানে অনেক স্টুডেন্টরা মিস্টেক করে কি নেট বুক ভ্যালু দেয়, বা দেখা যাচ্ছে যে টাকাটা আপনি সেলস প্রসিডস পাচ্ছে সেটা দিচ্ছে। ইটস আ ভেরি বেসিক টি অ্যাকাউন্ট আর কি, বাট এখানে অনেকগুলো কনসেপ্ট ইনভলভড আছে। যে আমি ইকুইপমেন্ট যখন পারচেজ করবো আমি কস্টে রেকগনাইজ করব, আর ইকুইপমেন্ট যখন ডিসপোজও করব, যে ডিসপোজাল অ্যামাউন্ট আমি এখানে রাখবো না, ওই ডিসপোজড ইকুইপমেন্টের কস্টকে আমি এখানে রেকগনাইজ করব, ঠিক আছে। সো সেম ওয়েতে আমি যদি বলি, যে আজকে যদি আমি আজকে ইকুইপমেন্টটাকে আমি আজকে সেল করতাম, সরি পার্ট এক্সচেঞ্জে যদি আমি দিয়ে আসতাম, সো পার্ট এক্সচেঞ্জে যদি আমি তাকে দিয়ে আসি, তাহলে যেটা তাকে দিয়ে আসি তার যে কস্টটা আমার মানে ব্যালেন্স শিটে বুক করা আছে সেটা আমার এখানে থাকবে ক্রেডিট সাইডে। ওকে, আচ্ছা। সো ইনভেস্টিং এন্ড ফাইন্যান্সিং অ্যাক্টিভিটি ইনক্রিজ ইন ইকুইপমেন্ট, এটা খুব স্পষ্ট ভাষায় আমি এখানে বলেছি যে এটা অ্যাকাউন্টিংটা, টি অ্যাকাউন্টের যেটা, যে 4,000 টাকা যেটা আমার ইকুইপমেন্টের কস্ট ছিল 8,000, ডেপ্রিসিয়েশন ছিল 1,000, ঠিক আছে। ওকে, সো আমি লস করেছি সেল করে 4,000, কারণ আমার নেট বুক ভ্যালু ছিল 7,000, আমি সেল করে পেয়েছি হচ্ছে 4,000 করে, তাহলে আমার লস অন ইকুইপমেন্ট হচ্ছে 3,000। দিস ইজ দি অ্যাকাউন্টিং ট্রিটমেন্ট। এটা জাস্ট আপনাদেরকে ফ্ল্যাশব্যাক লাস্ট ক্লাসের জিনিসটা। আমি ক্যাশকে ডেবিট করি, ঠিক আছে, আমার অ্যাকুমুলেট ডেপ্রিসিয়েশনকে আমি ডেবিট করি, লস যেহেতু হয়েছে ডেবিট করি, ইকুইপমেন্টকে আমি ক্রেডিট করছি আর কি আপনার, ঠিক আছে। আচ্ছা, এটা খুব স্ট্রেট ফরওয়ার্ড, এটা আমি আবার আগের জিনিস রিভিশন দিচ্ছি, ডাইরেক্ট মেথড যেহেতু দেখাচ্ছি, এই সুযোগে আপনাদেরকে রিভিশন দেওয়াচ্ছি। আমি যেটা বলছি আপনাদেরকে, যে ওই যে 1,10,000 দিয়ে আপনি ল্যান্ড পারচেজ করেছেন, কিন্তু ক্যাশ না দিয়ে আপনি কি করেছেন? বন্ড ইস্যু করে দিয়েছেন। সো সেইটা কি আমি ইনভেস্টিং অ্যাক্টিভিটি না ফাইন্যান্সিং অ্যাক্টিভিটি কোনটাতে শো করতে পারবো? নান, এটা নো হচ্ছে নন স্যার, ক্যাশ ট্রানজেকশন, ঠিক আছে। ডিসক্লোজারে শো ইনক্রিজ ইন, করবো। ইয়েস, ইনক্রিজ ইন বিল্ডিং, আমি বিল্ডিং পারচেজ করেছি, এই যে ওয়ার্ডটা আছে ক্যাশ, তাইলে এটা আমার ইনভেস্টিং অ্যাক্টিভিটিতে হবে। ইনক্রিজ ইন বন্ডস পেয়েবল,
ওই যে বললাম যে বন্ডস ইস্যু করেছি, কিন্তু আমি তো কোনো টাকা পাইনি, আমি আমার ল্যান্ডটা আমি বন্ডস ইস্যু করে আমি ল্যান্ড দিয়ে দিয়েছি, ঠিক আছে। সো এই ইনক্রিজ ইন বন্ডস ইজ নট মাই ফাইন্যান্সিং অ্যাক্টিভিটি, এটা আমার ডিসক্লোজার হিসেবে থাকবে। ওকে, সো সিগনিফিক্যান্ট নন ক্যাশ ট্রানজেকশন, এই জিনিসটা আপনাদেরকে আমি বারবার দেখাতে চাই, এটা স্টুডেন্টরা মিস্টেক করে, এটা আমাদের এক্সামে আসে। আমার কমন স্টক যে ইনক্রিজ করেছে 20,000 টাকা, ঠিক আছে, সেটা আমার ফাইন্যান্সিং ট্রানজেকশন। আর ওই যে বললাম যে আমার ডিভিডেন্ড পেমেন্ট করেছি, ডিক্লেয়ার করেছি 29,000, পেমেন্টও করেছি 29,000, যদি এটা আমার না থাকতো তাহলে আমার ওয়ার্কিং করে বের করতে হতো। অ্যান্ড ওয়ার্কিং করে ডিভিডেন্ড বের করার রাস্তা কি? আমার রিটেন আর্নিংস এর ওপেনিং ব্যালেন্স, ক্লোজিং ব্যালেন্স, ঠিক আছে, আর নেট প্রফিট যেটা হয়েছে তার সাথে আমি মানে অ্যাডজাস্টমেন্ট করে যেটা পাবো, দ্যাট উড বি মাই ডিভিডেন্ড। সো এটা ফাইন্যান্সিং ট্রানজেকশন হিসাবে থাকতেছে আমার ক্যাশ ডিভিডেন্ড, ঠিক আছে। দিস ইজ মাই আপনার ইনভেস্টিং এন্ড ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিজ এর ডাইরেক্ট মেথডের আন্ডারে আমার ক্যাশ ফ্লো স্টেটমেন্ট, ঠিক আছে। এই একই জিনিস হবে আপনার। আচ্ছা, মাই ক্লাস ইজ ডান। ওকে, এবার আমি কয়েকটা জিনিস আপনাদেরকে হাইলাইট করতে যাচ্ছি। আমরা একটা কনভার্জেন্স প্রজেক্ট হচ্ছে। আচ্ছা ঠিক আছে, আরেকটু আগে বলে আসি আর কি, আপনাদের অনেকের কনফিউশন থাকতে পারে যে ব্যাংক ওভারড্রাফট যদি হয়, ঠিক আছে, ব্যাংক ওভারড্রাফট কি হবে আমার? ইজ ইট আ ফাইন্যান্সিং অ্যাক্টিভিটি? এখানে ব্যাংক ওভারড্রাফটের এটা ট্রিটমেন্টের কথা বলা অপারেটিং হচ্ছে। অপারেটিং অ্যাক্টিভিটিতে যাবে না স্যার, এটা তো শর্ট টার্ম লোন। আচ্ছা ঠিক আছে, আমি বলি, এটা এক্সামে পেতেও পারেন নাও পেতে পারেন, এগুলা রিসেন্টলি আপডেট গুলা নিয়ে আলাপ করা হচ্ছে, ঠিক আছে। আসলে আমাদের আগে কখনো এগুলা ছিল না, সিলেবাস IFRS 7 এ কিছু চেঞ্জ আসছে, এই জিনিসগুলো এখানে আপনাদেরকে ডিসকাস করার জন্য বলছি, ঠিক আছে। সো দ্য ডেফিনিশন অফ ক্যাশ ইকুইভ্যালেন্ট ইউজড ইন IFRS ইজ সিমিলার টু দ্যাট অফ ইউজড ইন গ্যাপ। গ্যাপ হচ্ছে ইউএস আপনার অ্যাকাউন্টিং প্রিন্সিপালস যেগুলো আমাদের, ঠিক আছে, জেনারেলি অ্যাকসেপ্টেড অ্যাকাউন্টিং প্রিন্সিপাল, দুই জায়গাতে সেম। আর মেজর ডিফারেন্স ইজ দ্যাট ইন সার্টেন সিচুয়েশনস bank overdrafts are considered part of cash and cash equivalents under IFRS. See, এই জিনিসটা আমি আপনাদেরকে হাইলাইট করে দিলাম। সো আপনি যখন ওই যে ক্যাশ ব্যালেন্স নিয়ে যখন কাজ করবেন, যেটা নেট চেঞ্জেস ইন ক্যাশ, ঠিক আছে, যেটা কিনা অপারেটিং ফাইন্যান্সিং ইনভেস্টিং অ্যাক্টিভিটিজ এর যে নেট মুভমেন্ট আছে তার সাথে যে ওপেনিং ব্যালেন্সকে আপনি অ্যাডজাস্ট করে যে ক্লোজিং ব্যালেন্স পান, ওই যে ওপেনিং ব্যালেন্স আর ক্লোজিং ব্যালেন্স আছে, ঠিক আছে, সেখানে কিন্তু ওভারড্রাফটকেও কিন্তু কনসিডার করা হয়। ওকে, বাট ইউএস গ্যাপ, যেটা আপনাদের না জানলেও হয় বাট এটা নলেজের জন্য, যে ব্যাংক ওভারড্রাফট যদি থাকে তাহলে সেটাকে কিন্তু ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিজ আন্ডারে নিয়ে আসা হয়, আলাদা করে তাকে কনসিডার করে। দ্যাট ইউ ডোন্ট নিড টু নো, বাট এটা আপনাদেরকে একটা ডিস্টিংগুইশটা আমি জাস্ট বোঝানোর জন্য এখানে বললাম আর কি। আর এটা আমি একেবারে শুরুর দিকে দেখিয়েছি, বাট দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমরা ইন্টারেস্ট পেইড যদি দেখি, আমরা এটা দেখলেই মনে করি এটা অপারেটিং এক্সপেন্সেস, যেটা আপনারা খুব স্পষ্টতই আমাকে বলেন ইয়েস দিস ইজ অপারেটিং ক্যাটাগরি। বাট আমাকে IFRS 7 কিন্তু আমাকে অ্যালাউ করছে যে তাকে আমি ফাইন্যান্সিং এও শো করতে পারি, নো প্রবলেম, ঠিক আছে। আমরা ইন্টারেস্ট রিসিভ যখন করি তাকে আমরা ইউজুয়ালি কি করি, অপারেটিং অ্যাক্টিভিটিসেই শো করি, কিন্তু তাকে আমরা কিন্তু ইনভেস্টিং এও শো করতে পারি, নো ইস্যু। ডিভিডেন্ড যখন আমরা পে করি, আমরা চোখ বন্ধ করে তাকে কি করি, আমরা তাকে ফাইন্যান্সিং এর আন্ডারে নেই, এই একটু আগে সাম করলাম, সেখানে ডিভিডেন্ড পে 29,000 আমরা কিন্তু ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস আন্ডারে শো করেছি, বাট তাকে আমরা অপারেটিং এও শো করতে পারি, নো চ্যালেঞ্জেস, নো রেস্ট্রিকশন। ডিভিডেন্ড রিসিভ যেটা করি সেটাকেও আমরা কি করি, অপারেটিং এ শো করি, আইডিয়ালি অপারেটিং এ সবসময়, আমিও ছোটকাল থেকে দেখে অভ্যস্ত, বাট তাকে আপনি ইনভেস্টিং এও শো করতে পারেন, কারণ ওই যে যেই ইকুইটি পারচেস করেছেন তার উপর বেস করে যে ডিভিডেন্ড দিয়েছেন, সো বিট, নো প্রবলেম, ঠিক আছে। ট্যাক্স পেইড সব জায়গাতে আপনার অপারেটিং এ হয়ে থাকে, ইউএস গ্যাপ এন্ড IFRS এ, ঠিক আছে, আনলেস স্পেসিফিক আইডেন্টিফিকেশন উইথ ফাইন্যান্সিং অর ইনভেস্টিং অ্যাক্টিভিটি, এটা আপনাদের জানার দরকার নেই, ঠিক আছে, আমি জাস্ট IFRS তুলে আনছি বলে এটা দেখালাম আর কি। আচ্ছা, নাও ইউ টেল মি, আপনাদের সব পড়ার শেষ পড়া, আন্ডার IFRS ইন্টারেস্ট পেইড ক্যান বি রিপোর্টেড অ্যাজ, So operating. interest paid can be reported as just operating. Operating or financing. It's an operating element. Operating and financing. An operating Yes. হ্যাঁ, ইন্টারেস্ট পেইড হচ্ছে অপারেটিং এন্ড ফাইন্যান্সিং আন্ডার IFRS, এগুলাই ট্রিক কোশ্চেন, এগুলো এক্সামে আসবে, কনফিডেন্টলি আপনারা লিখবেন, বাট পরে ইট উইল মানে হার্ট ইউ, সোজা কথা। আচ্ছা, IFRS রিকোয়ার্স দ্যাট নন ক্যাশ আইটেমস কি হবে? অপশনস,
So be disclosed in the notes to the financial statement. Yes, ঠিক আছে, নন ক্যাশ ট্রানজেকশনস। আই হোপ অনেকগুলা এরিয়া ছিল আপনাদেরকে আমি রাইটফুলি স্ট্রেস আউট করেছি। এটা আপনাদের জন্য দরকার নাই, এটা আমি অন্য জায়গায় যখন আমি নেই তখন আমি এই জিনিসটা বলি অ্যাপ্লিকেশন লেভেলে, যে ফিউচারে মেনটেন ব্যালেন্স শিট করি সেটা এই যে দেখবেন এটা এখন অ্যাপ্লিকেবল না, 2025 থেকে এটা অ্যাপ্লিকেবল হবে। আপনার ইনকাম স্টেটমেন্ট এন্ড ব্যালেন্স শিটেও কিন্তু ইনভেস্টিং, অপারেটিং এন্ড ফাইন্যান্সিং এর হেডার থাকবে জাস্ট লাইক ক্যাশ ফ্লো স্টেটমেন্ট। ঠিক আছে, আপনারা রেডি হন, সামনে ডিফারেন্ট ফর্ম অফ ইনকাম স্টেটমেন্ট এন্ড ব্যালেন্স শিট আপনাদের IS1 এও এটা চলে আসবে। ওকে, আচ্ছা, দ্যাট ইজ ইট। Sir, I have a question, sir. ইয়েস মৌসুমি, Thank you, sir. Sir, ওয়েলকাম। টেল মি। a 20% stock dividend was declared during the year. 25,000 of retained earnings was capitalized. Sir, এটা একটু ক্লিয়ার করবেন, স্যার। আচ্ছা, এটা কোনটা মৌসুমি, আমি ক্যাচ করতে পারিনি। স্যার, আমি অন্য একটা বই থেকে করছিলাম, ওইখানে আমি এই পয়েন্টটা পেয়েছি, জাস্ট মার্ক করে রেখেছি যে আমি এটা বুঝি নাই। আচ্ছা, লেট মি হাইলাইট দিস। ঠিক আছে, আমাদের সময় যেহেতু আছে Yes, sir. আমি একটু আপনাদের প্রবলেম গুলা নেই। আবার বলেন তো আপনার কোশ্চেনটা। 20% stock dividend was declared during the year. 25,000 of retained earnings was capitalized. হোল্ড অন, স্টক ডিভিডেন্ড ইজ 25,000, ঠিক আছে। রিটেন আর্নিংস, Sir, just said 25,000 of retained earnings was capitalized. ক্যাপিটালাইজড বলছে। Yes, sir. This is- আচ্ছা, ঠিক আছে। There are two sections, sir. First one is 20% stock dividend was declared during the year. This is the first one. And the second one is 25,000 of retained earnings was capitalized. আচ্ছা, আমি আপনাকে এটা বলি, এটা একটা অঙ্কর পার্ট আর কি মোস্ট প্রবাবলি। Exactly, sir. হ্যাঁ, আপনাকে বলি যে যদি কখনো, এটা ভেরি গুড কোশ্চেন আপনার, যেটা বলছিলাম যে স্টক ডিভিডেন্ড আপনার রিটেন আর্নিংস যদি ক্যাপিটালাইজ করা হয়, রিটেন আর্নিংস এটা চ্যাপ্টার, এই চ্যাপ্টারটা আমি আপনাদের সাথে পাইনি, পাইলে এই জিনিসটা আপনার কোশ্চেনটাই অলরেডি অ্যান্সার হয়ে যেত। এটা হচ্ছে আমার কোম্পানি ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের ডিভিডেন্ডের ট্রিটমেন্ট আর হচ্ছে গিয়ে বোনাস ইস্যু, স্টক ইস্যু ট্রিটমেন্ট গুলো আছে। আমরা যখন আজকে রিটেন আর্নিং থেকে যখন আমি দেই, ঠিক আছে, রিটেন আর্নিং থেকে কি বলছেন, স্টক। Yes, sir. 25,000 of retained earnings was capitalized. আচ্ছা, ভেরি গুড, ঠিক আছে। আমি যদি বলি এটাকে আমরা বলি বোনাস ইস্যু। বোনাস ইস্যু আপনার দুই ভাবে হয়। বোনাস ইস্যু ফার্স্ট অফ অল হচ্ছে গিয়ে আপনার থ্রু রিটেইনড আর্নিংস, আর আরেকটা হয় আপনার বোনাস ইস্যু আপনার শেয়ার প্রিমিয়াম দিয়ে হতে পারে। ঠিক আছে, আইডিয়ালি আমরা শেয়ার প্রিমিয়াম আমাদের রেস্ট্রিক্টেড, এটা আমাদের অ্যালাউ করে না আইনে, এটা আপনারা যখন ওই চ্যাপ্টারটা পড়বেন তখন পাবেন। সো বোনাস ইস্যু যখন আমি শেয়ার করছি, লেটস জাস্ট সে আমার শেয়ার হচ্ছে আজকে 50,000, ঠিক আছে, আপনি দেখলেন আপনার শেয়ার বেড়ে দাঁড়ালো 75,000, তাইলে আমার যে শেয়ার বেড়ে দাঁড়াচ্ছে 50,000 থেকে 75,000, এই যে 25,000 যে বাড়ছে, এটা কোথা থেকে আসতেছে? আইডিয়ালি যখন আপনি দেখবেন যে শেয়ার ক্যাপিটাল আপনার 50 থেকে 70 75,000, আপনি অ্যাজিউম করে নিচ্ছেন যে এটা আমার ক্যাশ আউটফ্লো ফ্রম ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস, রাইট? Yes, sir. But that is not the case. It's a non-cash transaction. ঠিক আছে, সো আপনাকে এটা হাইলাইট করে দিল যে এই যে আমার 50 থেকে 75 হলো, যে এই যে 25,000 টাকা বাড়লো, এই স্টক বাড়াটা ইট হ্যাজ কাম ফ্রম রিটেইন আর্নিংস, এটা কিন্তু আমার ক্যাশ থেকে আসেনি। সেম অ্যাজ ওই যে বোনাস ইস্যুর যে এক্সাম্পলটা দিচ্ছি, বাট আমি সবসময় আপনাদেরকে হাইলাইট করতে চাই যেটা এক্স্যাক্টলি ক্যাশ ফ্লো স্টেটমেন্টের সামনে অনেক বেশি আসে, যে মানুষ ইউজুয়ালি করে কি যখন ইনক্রিজটা দেখে জাস্ট ডাইরেক্ট ক্যাশ আউটফ্লো হিসেবে নিয়ে আসে। আবার বেশিরভাগ যেটা দেখবেন, একটা ওয়ার্ক এক্সাম্পল আমি আপনাদের শেয়ার করতে পারি যদি আমার সময় হয়, না ওটা শেয়ার করবো না, ওয়ার্ক এক্সাম্পলটা আমি আপনাদেরকে মেইলে দিয়ে দিব। ওখানে যেটা করে, সেখানে আমরা যেটা দেখছি যে এই ইনক্রিজটার মধ্যে দেখবেন যে একটা পার্ট থাকবে ক্যাশ দিয়ে আপনার ইনক্রিজ করেছে, আরেকটা পার্ট হচ্ছে আপনার রিটেন আর্নিং থেকে আসছে। সো উই মাস্ট বি ভেরি কেয়ারফুল, যেটা ক্যাশ দিয়ে অনলি ইনক্রিজ হয়েছে, যেটা রিটেন আর্নিং এর পার্ট না, অনলি দ্যাট পোর্শন শুড বি ইনক্লুডেড আন্ডার ক্যাশ ফ্লো আন্ডার ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস। দ্যাট ইজ ইউর অ্যান্সার মৌসুমি, এনিথিং এলস? স্যার, এটা কি কোনোভাবে ইনভেস্টমেন্টের সাথে রিলেটেড হবে? নো, নান হোয়াটসোএভার। এটা ইনভেস্টমেন্টের সাথে এখানে কোনো মানে আপনার নাই, কারণ দুটা জিনিসই আপনার স্টক, রিটেন আর্নিংস,
ঠিক আছে, ক্যাপিটালাইজড এর ওয়ার্ডটা বলে আমি জানি আপনি কনফিউজড হচ্ছেন। আপনি Exactly. রিটেন আর্নিং কে যখন ক্যাপিটালে কনভার্ট করছেন, মানে শেয়ারে কনভার্ট করছেন, ওই ওয়ার্ডটাকে আমরা ক্যাপিটালাইজ বলি, বাট দিস ক্যাপিটালাইজ হ্যাজ নাথিং টু ডু উইথ ইয়োর নন কারেন্ট অ্যাসেট। অনলি নন কারেন্ট অ্যাসেট যখন ইনভলভড হয়, ঠিক আছে, বা ক্রিয়েটেড হয়, তখনই আমরা তাকে ইনভেস্টিং অ্যাক্টিভিটিজ এর সেগমেন্ট হিসেবে গণ্য করবো আর কি। Okay, sir. আচ্ছা, আপনাদের সাথে আমার মনে হয় এটাই লাস্ট ক্লাস আর কি, মানে লাস্ট ক্লাসের পরের এটা মানে এক্সটেন্ডেড ক্লাস আর কি ছিল এটা। ওকে, সো ক্যাশ ফ্লো ইজ আ ভেরি ভেরি ইম্পর্টেন্ট কনসেপ্ট। আমি বলবো যে এটা এবার আসবে, অ্যান্ড আপনাদেরকে যেহেতু মানে